সোনিয়া আঁখি, আজকে যাবি আমাদের স্কুলের পেছনে ভাঙা বাড়ির কাছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রিয়া? তুই জানিস না সে বাড়িতে জিন থাকে? সে বাড়িটা কতটা ভয়ঙ্কর, সেখানে গেলে আমাদের ক্ষতি হতে পারে। আরে কিচ্ছু হবে না, চল না যাই। না না বাবা, আমরা যাব না, তুই গেলে যা, আমাদের বাড়ি ফিরতে অনেক সময় হয়ে গেছে। আরে চল না, এখন তো দুপুর, এখন কি হবে বল? দিনের বেলায় কি জিন ভূত আমাদের জন্য বসে আছে নাকি? আমরা দূর থেকে এক নজর সেই বাড়িটাকে দেখে আবার চলে আসবো। ঠিক আছে, কিন্তু তুই তোর মাথা থেকে এসব পাগলামি এগুলো ছেড়ে দে রিয়া। আমার নাম রিয়া, আমি খুবই সাহসী একজন মেয়ে। আমি মধ্যরাতে একা একা ছাদে গিয়েও ঘোরাফেরা করেছি, কিন্তু এই জগতে জিন আছে এই কথাটা আমার একেবারেই বিশ্বাস হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জিনের কথা আমাদের পবিত্র কোরআনে এসেছে, তবে আমার মতে সেটা আগে ছিল, এখনকার যুগে জিন বলতে কিছুই হয় না। আর এই কথা আমি প্রমাণ করার জন্য যা যা দরকার তাই আমি সব কিছু করব। তাই তো এখন আমি আমার বন্ধুদেরকে নিয়ে স্কুল ছুটি হওয়ার পর আমাদের স্কুলের পেছনে জঙ্গলের মাঝে একটা ভাঙা বাড়ির কাছে যাচ্ছি। আমাদের গ্রামের সকলেই একটি কথা বলে, সে ভাঙা বাড়ির আশেপাশে যেও না, সেখানে নাকি জিনেদের জগতে যাওয়ার একটি অদৃশ্য দরজা আছে। আমাদের জগৎ থেকে জিনেদের জগতে আসা যাওয়া করা যায় সেই দরজা দিয়ে, তবে সেই জাদুর দরজাটা সবাই দেখতে পায় না। আমাদের গ্রামের কেউ সেই ভাঙা বাড়ির আশেপাশেও যায় না। তবে আমি সেখানে যাচ্ছি একটি কারণে, কারণ আমি প্রমাণ করে দিব জিন বলতে কিছুই নেই। আর এটা প্রমাণ করার জন্যই এখন আমি আমার বান্ধবীদের এক পর্যায়ে জোর করেই সেখানে নিয়ে যাচ্ছি। আমরা 3 বান্ধবী মিলে যখন সেই ভাঙা বাড়ির কাছে আসি, কেন জানি না আমাদের 3 জনের শরীরটাই খুব জোরে একটা ঝাঁকি দেয়। সাথে সাথে আমরা 2 বান্ধবী সোনিয়া আর আঁখি আমাকে বলে, এখানে থাকা যাবে না, ভেতরে জিন আছে, আমাদের পালানো উচিত, পালা। এটা হবে তারা। আমরা হাত পা ছেড়ে সেখান থেকে এক দৌড়ে দিই গ্রামের পথে। তবে আমি তখনও সেখানে দাঁড়িয়েছিলাম। আমি হাসতে হাসতে বলি, সব কয়টা ভিতর ডিম, যা যা তোদেরকে লাগবে না, আমি একাই ভাঙা বাড়ির ভেতরে যাব। আমি প্রমাণ করে দেব এই জগতে জিন পড়ি এগুলো কিছুই নেই। আমি আস্তে আস্তে সেই ভাঙা বাড়ির ভেতরে এসে পড়ি। ভাঙা বাড়িটা অনেক আগের দেখেই মনে হচ্ছে, কিন্তু আরও 300 বছর আগে বাড়িটাকে ওঠানো হয়েছে। আমি বাড়িটার চারিপাশে ঘুরতে শুরু করি, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছিল দূর থেকে কেউ একজন হয়তোবা আমার উপরে নজর রাখছে। আমি যখন সেদিকে ঘুরে তাকাই, কিন্তু চারিপাশে আমি কাউকেই দেখতে পাই না। আমি আস্তে আস্তে এই বাড়িটার একবারে শেষের কোণার একটা রুমে আসি। যখন আমি দেখেছি সেই রুমে দরজাটা বাইরে থেকে লাগানো, কিন্তু আমি সব থেকে অবাক হই এটা দেখে যে দরজাটা পুরোপুরি নতুন। কিন্তু এটা কি করে সম্ভব, যেখানে পুরো বাড়িটায় এত বছর আগে উঠানো হয়েছে আর সকল দরজা জানালাগুলো এত পুরনো, সেখানে এই দরজাটা এত নতুন কি হয় কি করে? আমার মাথায় কিছুই আসছিল না। তখন আমি দরজার ওপর থেকে ফিসফিস করে একটু ছেলের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। একটি পুরুষ আমাকে দরজার ওপর থেকে বলছে, তোমার সাহস দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি রিয়া, আমি তোমার সাহসের প্রেমে পড়ে গেছি। আজকের পর থেকে তুমি শুধু আমার, তুমি একান্তই আমার, তোমাকে আমি আর অন্য কারোর হতে দেব না, তুমি আমার রিয়া। তখন আমি অনুভব করতে পারি আমার ঘাড়ের কাছে কেউ একজন গরম নিঃশ্বাস ছাড়ছে, আর একটি খুব সুন্দর ঠান্ডা ঘাত আমার গলার পাশ থেকে আমার চুলকে সরিয়ে দিল। তখন আমি সাথে সাথে এক দৌড়ে সেই ভাঙা বাড়ির বাইরে চলে আসি। আর আমি আমার বাড়ির পথে হাঁটা দিই, কিন্তু আমি পেছন থেকে শুনতে পাচ্ছিলাম কেউ একজন ফিসফিস করে বারবার বলছে, দেখবে না দরজার উপরে কি আছে? আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য, অপেক্ষায় আছি 300 বছর ধরে। যেও না, আর গেলেও আমি তোমাকে আবার এই দরজার কাছে নিয়ে আসব। আমি আমার বাড়িতে চলে আসি, আর আমার ঘরে বসে ভাবছিলাম কি হলো এসব। যে জায়গায় এই পৃথিবীতে জিনপরি বলতে কিছু হয় না, সেই জায়গায় একটা অদৃশ্য কেউ আমার সাথে এমন করলো। এসব কিছু কি আমার মনের ভুল ছিল, নাকি আসলে দরজার ওপারে একটি জিনের জগৎ আছে? এই রহস্য আমি উদ্ঘাটন করবই। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি অনুভব করতে পারছিলাম সে ভাঙা বাড়িতে যেমন একটা ঠান্ডা হাত আমার ঘাড়টাকে স্পর্শ করেছিল, একই রকম এখন একটি ঠান্ডা হাত আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমার চুলগুলোকে হাত দিয়ে নাড়াচাড়া করছে, আর কানের কাছে এসে বলছে, তুমি কি নিষ্ঠুর আমাকে ছেড়ে চলে এলে? তোমার ভালোবাসার মায়াতে আটকে গেছি, তাই তো আমার জগৎ থেকে তোমার জগতে, তোমার ঘরে এলাম। তুমি এত পাষাণ কেন রিয়া? তুমি কি আমার ভালোবাসা বোঝার চেষ্টা করবে না? তুমি জানো তোমাকে প্রথম দেখায় আমি কতটা ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি আমার জগতে থাকতে পারছি না। তুমি কি জাদু করেছো বলো তো আমাকে?
আমি এক লাফে আমার খাট থেকে ঘরের আরেকটি পাশে চলে আসি আর ঘরের লাইটটাকে অন করে দিই। কই, কেউ তো নেই আমার ঘরে। তাহলে সব কে বলছিল আর কে আমাকে বারবার স্পর্শ করছিল? আমার বাবা মা জানে আমি খুব সাহসী। এখন যদি তাদেরকে ডেকে আমি বলি আমার সাথে এগুলো ঘটেছে, তাহলে তারা আমার সাথে মজা করবে আর আমাকে বলবে বারবার করে বলেছিলাম যে জিনপুরি এই জগতে আছে, তারপরে তুমি মানতে চাচ্ছ না। দেখো কোন জিন তোমার গলায় পড়ে গেছে। না না, কোনোভাবেই বাবা মাকে এই বিষয়টা জানানো যাবে না। যা যা ঘটছে এটার আসল রহস্য আমাকে উদ্ধার করতে হবে। আগামীকালে আমি ডক্টরের কাছে যাব। হয়তো আমার ঘুম কম হচ্ছে, তাই আমি এইসব জিনিস অনুভব করতে পারছি। আমি জানি এই জগতে জিন নেই, তবে কেন জানি আমার মন অন্য কথা বলছিল। হৃদয় আমাকে বারবার বলছিল তোমার আশেপাশে কেউ আছে। পরের দিন আমি বাড়ি থেকে বের হয়ে যাই ডক্টর দেখানোর জন্য। ডক্টর আমাকে বলে আপনি ঠিকই ধরেছেন, আপনার ঘুম কম হচ্ছে, এই কারণেই এমনটা হচ্ছে আপনার সাথে। সমস্যা নেই, আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো খেলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। ডক্টর আমাকে কিছু মেডিসিন লিখে দেয়। মেডিসিনগুলো কিনে আমি বাড়ির পথে আসছিলাম। আমি যখন রিকশায় ছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার পাশে কেউ একজন ঠিক আমার হাত ধরে বসে আছে। কেন এমন হচ্ছিল আমি বলতে পারবো না। তখনই কেউ একজন আমার খুব কাছে এসে বলল এসব মেডিসিনে কিছুই হবে না। তোমার যদি বিশ্বাস না হয় যে আমার কোনো অস্তিত্ব নেই, তাহলে আজ বিকালে একা একা সেই ভাঙা বাড়ির কাছে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব সেই দরজার ওপারে। আমি বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এগুলো আমার মনের ভুল। ডক্টর বলেছে আমার ঘুম হচ্ছে কম, এই কারণে এমনটা হচ্ছে। বাড়িতে এসে দুপুরে খাবার শেষ করে আমি ঘুমের ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু এত পাওয়ারফুল ঘুমের ওষুধ খাওয়ার পরেও আমার ঘুমটা ঠিক বিকেল 5টা বাজে ভেঙে যায়। আমি পুরোপুরি হতবাক হয়ে যাই, কারণ ওই ওষুধটা খাওয়ার পর কমসে কম 6 ঘন্টা তো আমার টানা ঘুম হবেই। সেই জায়গায় মাত্র 2 ঘন্টার ভেতরেই আমার ঘুমটা কি করে ভাঙতে পারে? তখন আমি সিদ্ধান্ত নিই আমি ভাঙা বাড়িতে যাব, এটাই আমার শেষ। দেখে ছাড়ব যে এই পৃথিবীতে কোনো জিন নেই, আমি এটা প্রমাণ করে দেব। যে কথা সেই কাজ। বাবা মার চোখ ফাঁকি দিয়ে আমি একটি কালো বোরকা পরে বাড়ি থেকে বের হয়ে যাই। কালো বোরকার এই কারণেই পড়েছি যেন আমাকে কেউ চিনতে না পারে। যদি আমাকে কেউ চিনে ফেলে তাহলে আমাকে কোনোভাবেই সেই ভাঙা বাড়ির কাছে ওই ছোট্ট জঙ্গলটায় যেতে দেবে না। লুকিয়ে লুকিয়ে আমি সেই ভাঙা বাড়িটার খুব কাছে চলে আসি। অন্যদিকে চারিপাশে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। আমার মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। আমি সিদ্ধান্ত নিয়েই আমি ফিরে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে। এখন এখানে থাকাটা বোধহয় আমার জন্য ঠিক হবে না। কিন্তু ঠিক তখনই সেই একই কণ্ঠস্বর আমাকে সে বাড়ির ভেতর থেকে বলছিল এত দূরে এসে ফিরে যাবে, দেখবে না আমি কে তোমাকে এত জ্বালাতন করছে। আমার না খুব রাগ ওঠে, তাই আমি এক পর্যায়ে রাগের বশে সেই ভাঙা বাড়ির ভেতরে প্রবেশ করি আর সোজা চলে যাই সেই ঘরটার সামনে। এবার আমি কিছু না ভেবেই সেই দরজাটা বাইরে থেকে খুলে দিই আর সেই ঘরের ভেতর প্রবেশ করি। কিন্তু এমা, আমি তো কোনো ঘরের ভেতর প্রবেশ করিনি। একটি খুব সুন্দর সবুজ মাঠের ভেতরে চলে এসেছে আমি। মাঠের ঠিক মাঝ বরাবর কিছু মহিষ এদিক ওদিক ছোটাছুটি করছে, আর সেই মহিষগুলোর ভেতরে একটি মহিষের উপর একটি ছেলে বসে আছে আর তার হাতে একটি বাঁশি। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাই। তখনই সে ছেলেটি বাঁশি বাজাতে শুরু করে। এত মধুর সুর এর আগে আমি কখনো শুনিনি। আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেই বাঁশির সুরে। আমি আস্তে আস্তে সেই ছেলেটির কাছে গিয়ে বলি, কে আপনি? এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন। তখন সে ছেলেটি আমার দিকে ঘুরে তাকায়। এত সুন্দর সুদর্শন পুরুষ এর আগে আমি একটাও দেখিনি। ছেলেটির মাথায় কোকড়া চুল, কিন্তু দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, মনে হচ্ছে কোনো অচিনপুরের রাজকুমার। ছেলেটি একটি লুঙ্গি আর একটি ফতোয়া পরেছিল। ছেলেটি তখন মহিষ থেকে নেমে দাঁড়ায় আর একটি মায়াবী হাসি দিয়ে আমাকে বলে, আমি তো সে যে কিনা আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করছি, যার কারণে আপনার ঘুম নষ্ট হলো। আপনি বাড়ির বাইরে এসে এখানে এলেন। আমি তখন বলি, আপনি কি তাহলে কোনো ভূত না জিন? ছেলেটি বলে, আপনার কাছে তো আমি শুধু একটি কল্পনা, তবে আমার বাস্তব পরিচয় হচ্ছে আমি একটি জিন। আর সব থেকে অবাক করার বিষয়, আপনি এখন আমাদের জগতে নেই। আপনি এখন আমাদের জগতের মানে জিনেদের জগতে চলে এসেছেন। ঠিক তখনই আমার মনে পড়ে, ঠিকই তো, আমি তখনই ভাঙা বাড়ির ভেতরে এসেছিলাম। তখন চারিপাশে সন্ধ্যার আলোয় অন্ধকারে নেমে এসেছে, আর ওই ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমি মাঠে বা কি করে এলাম। আর এখন তো চারপাশে ভরা দুপুর, এটা কোনোভাবেই সম্ভব না।
তার মানে হয়তোবা এই ছেলেটি ঠিকই বলেছেন, এটা একটা জিনের জগৎ আর এই ছেলেটি একটি জিন। তখন ছেলেটি একটি মায়াবী হাসি দিয়ে আস্তে আস্তে আমার কাছে এসে আমার হাতটাকে ধরল। আমি বুঝতে পারি এই হাতটাই সে গতকাল রাতে আমার ঘরে আমার খাটে আমাকে স্পর্শ করেছিল, সেই ঠান্ডা দুটি হাত। ছেলেটি তখন আমাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে আমি নিজ দায়িত্বে আবার আপনাদের জগতে ফিরিয়ে দিয়ে আসব। তবে আপনাকে আমি বলতে চাই, আমি না আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি না আপনাকে ছাড়া আমাদের এই জগতে ভালো নেই, জানেন। আমি আপনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আমি হতে চাই আপনার প্রেমিক জিন। আপনি কি আমাকে ভালোবাসবেন? কি বলবো কি না বলবো কিছুই বুঝতে পারছি না। একটু একটা জিন আমাকে ভালোবাসার কথা বলছে আর আমি তাদের জগতে দাঁড়িয়ে আছি, যেগুলো একটা সময় আমি বিশ্বাসই করতাম না। আমার কি না বলা উচিত? যদি না বলে দিই তাহলে যদি আমাকে এখানেই মেরে ফেলে। আমাকে এত নার্ভাস দেখে তখন সেই জিন আমাকে হাসি মুখে বলল, আমাকে নার্ভাস দেখে সেই জিনটা আমাকে বলে, ভয় নেই, আপনাকে এখনই বলতে হবে না, এমনটা কিন্তু নয়। আপনার যখন মনে হবে যে আপনি আমাকে ভালোবাসেন তখনই বলেন। আর যদি মনে করেন আপনি কখনই আমাকে ভালোবাসতে পারবেন না তাহলে আমাকে মানা করে দিয়েন। চলেন এখন আপনাকে আপনার জগতে ফিরিয়ে দিয়ে আসি। তখন আমি দেখতে পাই এই মাঠের উপরে আবারও সেই অদ্ভুত দরজাটা ভেসে উঠল। আমাকে নিয়ে সেই জিনটা আবারও সেই দরজার এপারে চলে এলো। আমি দেখতে পাই আমি এখন সেই ভাঙা বাড়ির দরজার এপারে দাঁড়িয়ে আছি। আমি একাই দাঁড়িয়ে আছি, আমার সাথে আর কেউ নেই। কিন্তু আমি যখন সেই বাড়ির বাইরে আসি আমি দেখতে পাই আমি যখন এই ভাঙা বাড়িতে এসেছিলাম চারপাশে একই সময় যেন থেমে গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? এতক্ষণে তো রাত হয়ে যাওয়ার কথা ছিল। তখনই আমার কানে কাছে এসে সেই অদৃশ্য কণ্ঠ আবারও বলতে শুরু করলো, ভয় নেই, আপনি আপনার বাড়িতে ফিরে যান। আমি আমার বাড়িতে ফিরে আসি। চুপ করে আমি আমার ঘরে এসে বসি। বাবা মা আমার কাছে জানতে চায়, কি হলো, তুমি এত চুপচাপ হয়ে গেলে যে জায়গায় তুমি সারাক্ষণ বগর বগর ফটর ফটর করতে থাকো? কি হলো, কিছু হয়েছে নাকি মা তোমার? না মা, কিছু হয়নি, এমনিতে আজকে কেমন একটা লাগছে তাই চুপ করে আছি। তোমরা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, দেখো সকালে আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। বাবা মা তখন আমার থেকে বিদায় নিয়ে তাদের ঘরে চলে যায় ঘুমানোর জন্য। আমি একা একা ঘরে বসে ভাবছিলাম, ওই ছেলেটা জিন হলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রথম দেখাই তার প্রতি একটা ভালো লাগা কাজ করছে আমার। কেন জানি না খুব ইচ্ছে করছে তার হাত দুটো ধরে সারা দুনিয়া ঘুরে বেড়াই। তখনই আমার কানে কাছে কেউ একজন বলে উঠল, তাহলে চলো না আজ রাতে তোমাদের এই গ্রামটা ঘুরে বেড়াই। কে 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 কথা বলে? আমি তোমার প্রেমিক জিন, ও তোমাকেও তোমার নামটাই বলা হয়নি তো আমার নাম হায়াত। তখন আমি দেখি আমার রুমের একটি পাশে সে দৃশ্যমান হচ্ছে সেই জিনটি। আমি তখন খুব রেগে গিয়ে সেই জিনকে বলি, এটা কিন্তু ঠিক না, আপনি যখন তখন আমার ঘরে আসতে পারেন না। আমি একজন যুবতী মেয়ে, আমার সবসময় কাপড় ঠিক থাকে না, আর এটা আমার পার্সোনাল লাইফ আছে। আমি চাইবো না আপনি আমার পার্সোনাল লাইফে কোনোভাবে ইন্টারফেয়ার করেন। আপনি খুব ভালো একটা জিন, আমার বিশ্বাস। আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন? ভালোবাসা খুব দামি একটা জিনিস। যে ব্যক্তি ভালোবাসাকে সম্মান করতে পারবে না, আমার মনে হয় তাকে ভালোবাসাটা ঠিক না। তখন সে জিনটি কান্না করে দেয় আর আমার কাছে এসে বলে, এমনটা আর আমি কখনো করব না। আসলে রিয়া, আমার খুব ভয় হয় যদি আপনাকে অন্য কেউ নিয়ে যায় আমার কাছ থেকে। তাই তো আমি আমার জগৎ থেকে এতটা দূরে তোমার এই জগতে তোমার ঘরে এসে বসে থাকি। আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, আমি তো শুধু তোমাকে পাহারা দিয়ে রাখি যেন তোমার কোনো বিপদ না হয়। ঠিক আছে, তুমি যেহেতু চাও না তাহলে আর আমি এমনটা করব না। আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না তুমি চাইবে ততক্ষণ আমি আর তোমার সামনে আসব না। এটা বলে সেই জিনটা আমার ঘর থেকেই চলেই যাবে। তখন আমি সেই জিনটাকে বলি, কোথায় যাচ্ছেন? এসে যখন পড়েছেন তাহলে আমাকে নিয়ে একটু ঘুরে আসেন তো। আপনি কি পারবেন বাবা মার চোখ ফাঁকি দিয়ে, বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে আমাকে নিয়ে ঘুরতে যেতে? তখন সেই জিনটা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো, আসেন আমার সাথে, আমি এখনই আপনাকে ঘুরতে নিয়ে যাব। আমি দেখি জিনটি তার জাদুর মাধ্যমে তার শরীরে একটা সুন্দর অনেক লম্বা চাদর দিয়ে এলো। আমাকে বললো, আপনি আমার কাছে আসেন আর আমাকে জড়িয়ে ধরুন, আমি চাদর দিয়ে আপনাকে ঢেকে দিচ্ছি। তাহলে আমি যখন অদৃশ্য হয়ে যাব আমার সাথে আপনিও অদৃশ্য হয়ে যাবেন, আর আপনাকে এই জগতের কেউ চোখে দেখতে পারবে না। আবার আপনি যখন এই চাদরের বাইরে চলে আসবেন তখন আপনাকে সকলে দেখতে পারবে। আমি যখন সেই জিনটাকে জড়িয়ে ধরি, কি ঠান্ডা ছিল তার শরীরটা, মনে হচ্ছিল আমি কোনো বরফের পাহাড়কে জড়িয়ে ধরেছি। তবে তার বুকের মাঝে
আমার একটা অন্যরকম শান্তি লাগছিল। তখন হায়াত জিন তার হাত দূরে থেকেও আমাকে জড়িয়ে ধরে আর সে চাদর দিয়ে ঢেকে দেয়। এরপর সে তার অদৃশ্য হওয়ার শক্তি ব্যবহার করে। আমিও তার সাথে অদৃশ্য হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এটা বুঝতেই পারছিলাম না যে আমি অদৃশ্য হয়ে গেছি। হায়াত তখন আমাকে নিয়ে আমার ঘরের দরজাটা খুলে আস্তে আস্তে বাড়ির নিচে নেমে আসে। বাড়ির বাইরে এসে দেখি আমাদের ঘরের দরজার সামনে দারোয়ান চাচা বসে আছে। তাকে দেখে তো আমি অনেকটা ভয় পেয়ে যাই, কিন্তু হায়াত আমাকে বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনি এখন অদৃশ্য হয়ে আছেন, সে আপনাকে দেখতেই পারবে না। আমি আর হায়াত তখন সেই দারোয়ান চাচার চোখের সামনে দিয়ে বের হয়ে যায়, কিন্তু দারোয়ান চাচা আমাদেরকে দেখতেই পারে না। বাড়ি থেকে বের হওয়ার পর হায়াত আমার উপর থেকে যে চাদরটা উঠিয়ে নেয়, আমি আবারও দৃশ্যমান হয়ে যাই। হায়াত আমাকে বলে, কোথাও ঘুরতে যাবেন বলেন, এই গ্রামের সকল কিছু তো আপনার চেনা, নতুন করে দেখার মতো তো কিছুই নেই। আমি তখন হায়াতকে বলি, ঠিক আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, এই গ্রামের সকল কিছু আমি দেখেছি, কিন্তু সেটা দিনের আলোতে। রাতের অন্ধকারে সবকিছু আমার জন্য নতুন হবে। জানেন হায়াত, আমার খুব ইচ্ছে আমাদের গ্রামের নদীতে রাতের বেলায় কেউ একজন আমাকে দিয়ে নৌকায় করে ঘুরবে। আপনি কি আমার ইচ্ছাটা পূরণ করতে পারবেন? তখন হায়াত আমাকে বলে, জিনেদের কাজই তো হচ্ছে মানুষের ইচ্ছে পূরণ করা, আর আপনি তো আমার মনের মানুষ, আপনার ইচ্ছে কি করে না পূরণ করব। চল, আজকে আপনার যতগুলো ইচ্ছে আছে আমাকে সবগুলো এক এক করে বলবেন, এক এক করে সব পূরণ করা যায়। হায়াত আমাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। ঘাটেতে নৌকা বাঁধা ছিল, আমরা দুজনে সেই নৌকায় করে সারা রাত ঘুরে বেড়াই। এরপর সে আমার কাছে জানতে চায়, আপনার আর কি চাওয়া আছে? আমি তাকে বলি, আমার খুব ইচ্ছা জানেন, জোনাকি ফুল নিজের হাতে তুলব। আমার মুখে জোনাকি ফুলের কথা শুনে হায়াত বলে, এই জোনাকি ফুল আবার কোথায় পাওয়া যাবে? এই ফুল পৃথিবীর বুকে মাত্র 10 জন ব্যক্তি দেখতে পেয়েছে। আসলে এই ফুলগুলো অ্যামাজন জঙ্গলের খুব গভীরে একটি অদ্ভুত ফুল বাগানে ফোটে, যেটা কিনা শুধু গভীর রাতেই দেখা যায়। এই ফুলগুলো অন্য সব ফুলের থেকে অনেকটাই ভিন্ন। জোনাকি ফুলের রং হচ্ছে আকাশি রঙের, যেটা কিনা রাতের আলোতে খুব সুন্দরভাবে জ্বলতে থাকে। আমার ছোট থেকে ইচ্ছে আমি একদিন বড় হয়ে অ্যামাজন জঙ্গলে যাব আর সেই ফুলকে নিজের হাতে ধরব। আমি জানি এটা কখনোই সম্ভব না, তারপরেও মনের ইচ্ছে তো আর লুকিয়ে রাখা যায় না। তখন হায়াত আমাকে বলে, আমি যেহেতু কথা দিয়েছি আপনার সকল ইচ্ছা আমি পূরণ করব, তো এই ইচ্ছাটা আমি পূরণ করব ইনশাল্লাহ। আগামীকালকে আমরা যাবো অ্যামাজন জঙ্গলে। আমি তখন হায়াতকে বলি, এটা কি করে সম্ভব? এক রাতের ভিতরে সেখানে গিয়ে আবার ফিরে আসা পুরোপুরি অসম্ভব। হায়াত আমাকে বলে, আমি যেহেতু কথা দিয়েছি আমি আমার কথা অবশ্যই রাখব, কিন্তু এখন চারিপাশে ফজরের আজান দিবে। সব থেকে ভালো হয় এখন যদি আপনি আপনার বাড়িতে ফিরে যান। চলেন, আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। তখন হায়াত নৌকাটাকে নদীর ঘাটে আবার ভিড়ায়, তারপর আমাকে নিয়ে আবারও সে জাদুর চাদরে লুকিয়ে আমার ঘরে নিয়ে আসে। হায়াত আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে তার আগে সে আমার কাছে জানতে চায়, কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন, কি বলতে চান? আসলেই আমি জানতে চাই, আমাদের মাঝে কি কখনো ভালোবাসার সম্পর্ক হতে পারে? আপনি কি আমাকে একটু লাইক করেন না? দেখুন হায়াত, আমি বলতে পারছি না, তবে আপনি খুব ভালো একটা জিন। এটুকু জেনে রাখেন যে আপনার প্রতি আমি দিনে দিনে খুব দুর্বল হয়ে পড়ছি, আর এভাবে যদি চলতে থাকে সামনের দিনগুলোতে অনেক কিছু হতে পারে, যেটা কিনা এখন আমার পক্ষে আপনাকে বলা সম্ভব না। হায়াত একটা মায়াবী হাসি দিয়ে আমাকে বলে, যাক বাবা, আপনি হয়তো আশা দিয়েছেন, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি থাকুন, এখন তাহলে আমি আসি। হায়াত আমার থেকে বিদায় নিয়ে চলে গেল আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে নিজেকে অন্যরকম লাগছিল, কেন জানি না, সবকিছু ভালো লাগছিল। আমার এই পরিবর্তন দেখে বাবা মাও খুব খুশি। আমি স্কুলে চলে আসি, তারপর আমার বান্ধবী আমার কাছে জানতে চায়, কিরে তোর মনটা এত খুশি খুশি লাগছে কেন? আমি তখন তাদেরকে বলি, আজ রাতে আমি আমার আর একটি ইচ্ছা পূরণ করতে পারবো। তোরা জানিস, গতকাল রাতে আমি আমার প্রথম ইচ্ছা মানে নদীতে গভীর রাতে নৌকায় করে ঘুরেছি, আর এখন আমার দ্বিতীয় ইচ্ছা, যেটা কিনা জোনাকি ফুল হাতে নেব, সেটা আজ রাতেই কমপ্লিট হবে। কি বলিস রিয়া, তোর মাথা ঠিক আছে? জোনাকি ফুল সেটা তো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, সেটা দেখতে হলে অ্যামাজনের গভীর জঙ্গলে গভীর রাতে উপস্থিত হতে হয়। আর তুই বলছিস আজ রাতে তুই সেখানে যাবি আর ফুল নিজে হাতে নিবি? তুই কি আমাদের সাথে কোনোভাবে মজা করছিস রে? আমি মনে মনে ভাবছিলাম তাদেরকে কি হায়াতের কথা বলবো কি নাকি। আমার মনে হয় তাদেরকে হায়াতের কথাটা না জানানোই ভালো হবে। তারা যদি এগুলো শুনতে পারে আর জানতে পারে এটি জিন আমার সাথে দেখা করতে আসে, তাহলে আমার বাবা মাকে গিয়ে কথাটা বলে দেবে। তারপর থেকে হায়াতের সাথে হয়তো বা আমি আর দেখাই করতে পারবো না। তার থেকে ভালো এখন তাদেরকে কিছু না বলি,
সময় আসুক সবকিছু জানাবো। আরে আমার ইচ্ছেটা আজ রাতে আমি স্বপ্নের মাধ্যমে পূরণ করতে চাচ্ছিলাম, সেটাই বলছিলাম। ও আচ্ছা, তুই স্বপ্নের মাঝে অ্যামাজন জঙ্গলে যেতে চেয়েছিস, এই ব্যাপার? হ্যাঁ যাবি, তাতে দোষ কি? স্বপ্নের মাঝে মানুষ তো অনেক জায়গায় যেতে পারে। স্কুল ছুটি হলে আমি আমার বাড়িতে চলে আসি। স্কুল ছুটি হলে আমি আমার বাড়িতে চলে আসি। রাত হওয়ার অপেক্ষায় আছে, কখন রাত হবে আর কখন যে আমার প্রেমিক জিনটা আমার সাথে দেখা করতে আসবে। রাত 12:20 টেবিলে বসে বই পড়ছিলাম। ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ আমার কানের কাছে এসে বলল, আমি কি আপনার সাথে দেখা করতে আসতে পারি? আমি বুঝতে পারলাম এটা আমার জিন হায়াতের কণ্ঠ। আমি তাকে বললাম, হ্যাঁ, আপনি এখন দৃশ্যমান হতে পারেন, চালু করে আমার চোখের সামনে আসেন তো। হায়াত তখন দৃশ্যমান হয়ে আমার চোখের সামনে ভেসে উঠল। এই যে মিস্টার, কতক্ষণ যাবৎ আপনি অদৃশ্য হয়ে আমার ঘরে ছিলেন, সত্যি করে বলবেন কিন্তু। হায়াত তখন বলে, বিশ্বাস করুন, আমি মাত্র এলাম। আপনি তো বলেছেন যেন আপনার ঘরে এসে আমি অদৃশ্য হয়ে লুকিয়ে না থাকি, এই কারণেই তো আমি এসে আপনার কানে কাছে এসে সাড়া দিলাম যে আমি এসেছি। আমি তখন হায়াতকে বলি, আপনারা কতই না আজব, তাই না? যাকে যখন খুশি দেখতে যেতে পারেন, যেখানে যেতে ইচ্ছে করে সেখানে যেতে পারেন, মন যা চাই করতে পারেন। হায়াত আমাকে বলে, আপনি যদি আমার জীবনসাথী হন তাহলে আমার যা যা সত্যি আছে সবকিছু আমি আপনাকে দিয়ে দেব, যেন আপনি এগুলো উপভোগ করতে পারেন। এখন চলুন, আপনার ইচ্ছাটা পূরণ করা যাক। আমি হায়াতকে আবারও বলি, আপনি কি আসলে নিয়ে যেতে পারবেন সেই অ্যামাজনের গভীর জঙ্গলে? হায়াত তখন আমাকে বলে, আমার উপর কি আপনার বিন্দু পরিমাণ বিশ্বাস নেই যে আমি আপনাকে নিয়ে যেতে পারি? না না, এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো কথা না, তারপরেও এতটা দূরে আপনি আমাকে কি করে নিয়ে যাবেন আমার মাথায় আসছে না। আপনার কিছু বলতে হবে না, আপনি আমার সাথে চলুন, আসুন। হায়াত তখন তার জাদুর মাধ্যমে আবারও সে জাদুর চাদরটা তার শরীরে নিয়ে আসে। আমি তখন হায়াতকে জড়িয়ে ধরি আর হায়াত লুকিয়ে আমার বাড়িতে বাইরে নিয়ে আসে। হায়াত আমাকে নিয়ে আমাদের গ্রামের স্কুলের পেছনে সেই ভাঙা বাড়িটার কাছে চলে আসে। আমি তখন হায়াতের কাছে জানতে চাই, আমরা কি আবার আপনাদের জগতে যাব নাকি? আপনি কেন আবার এই বাড়িটার কাছে আমাকে নিয়ে এলেন? হায়াত তখন আমাকে বলে, আপনি সেদিন সেই জাদুর দরজার মাধ্যমে আমাদের জগতে এসেছিলেন, কিন্তু আপনি এটা জানেন না সেই জাদুর দরজার ভেতর দিয়ে পৃথিবীর সকল জায়গায় যাওয়া যায়, যদি আপনার ইচ্ছাটা মজবুত থাকে তো। হায়াত আমাকে নিয়ে সেই বাড়ির ভেতরে প্রবেশ করে আর সেই জাদুর দরজার সামনে এসে দাঁড়ায়। হায়াত আমাকে বলে, আসুন, আপনার হাত আমার হাত একত্র করে দেই, এই দরজার উপরে রাখি। আপনার ইচ্ছাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই দরজায় আমাদেরকে সেই অ্যামাজনের গহীন জঙ্গলে নিয়ে যাবে, যেখানে আছে আপনার সেই জোনাকি ফুল। আমি তখন হায়াতের হাত ধরে সেই দরজার উপরে রাখি আর একসাথে সেই দরজাটা খুলে দিয়ে তারা ভেতরে প্রবেশ করি। সে দরজার উপরে আসার সাথে সাথে আমি দেখতে পাই আমি একটি অন্ধকার গভীর জঙ্গলের মাঝে এসে দাঁড়িয়ে আছি। আমার সাথে দাঁড়িয়ে আছে হায়াত। তখনই আমরা লক্ষ্য করি আমাদের থেকে বেশ কিছুটা দূরে কিছু আলো দেখা যাচ্ছে। আমি আর হায়াত সেদিকে এগিয়ে যাই, কিছু গাছপালা সরিয়ে সেই আলোর স্থানে যাওয়ার পর আমি দেখতে পাই এটা তো জোনাকি ফুলের বাগান। আমি খুব খুশি হয়ে যাই, চারপাশে জোনাকি ফুল, যে ফুলের আলোতে পুরো বাগান আলোকিত। আমি সেখান থেকে কিছুটা ফুল আমার হাতে ছিঁড়ে আমার মাথার কানের কাছে গুজে দিই। তখন হায়াত আমার কাছে এসে আমাকে বলে, এখন আপনাকে যা যা লাগছে না, এখন মনে হচ্ছে আপনাকে বিয়ে করে ফেলি। আমি হায়াতকে বলি, এতটা রোমান্টিক হওয়া কিন্তু ঠিক না। দেখুন, আমি কিন্তু বিয়ের আগে কিছু করতে পারবো না, আর সময় আসলেই দেখা যাবে আমাদের বিয়ে হবে না। হায়াত তখন আমার হাত দুটো টেনে তার বুকের কাছে নিয়ে যায় আর আমাকে বলে, এই কথাগুলো আমার এই বুকের ভেতরে আমার আত্মাকে বলুন, কারণ আমার এতে কোনো দোষ নেই। সে কেন মানছে না তাকে বুঝিয়ে বলুন তো। আমার বুকের ভিতরে ধক ধক করছিল। আমি হায়াতকে বলি, আমাদের ফেরা দরকার, এখানে আর না থাকি। হায়াত তখন বলেন, আচ্ছা, আপনি কি আমাকে কখনো তুমি করে বলবেন না? আমি হায়াতকে বলি, কেন? আপনি করে বললে এত সমস্যা? না মানে, ভালোবাসার মানুষ যদি তুমি করে বলে তাহলে খুব ভালো লাগে। এমা, আমি আপনাকে কখন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? হায়াত তখন বলে, এখন বাসো না? ঠিক আছে, কখনো কখনো তো অবশ্যই আমাকে বাসবেন, তখন কারটা তখন দেখা যাবে। এখন চলুন তো, বাড়িতে ফিরতে হবে। হায়াত তখন আবারও তার শক্তির মাধ্যমে সেই দরজার এপার হয়ে আমাদের দুনিয়ায়, আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনে আমাকে। সে জাদুর চাদরের মাধ্যমে লুকিয়ে আবারও আমার ঘরে আমাকে পৌঁছে দেয়। হায়াত আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আমি তাকে পেছনে ডেকে বলি, এই যে মিস্টার হায়াত, কালকে তুমি আমার সাথে দেখা করতে আসবে। আমার মুখে তুমি কথাটা শুনে হায়াত যেন ঈদের থেকেও বেশি খুশি হয়ে যায়। সে কোনো কথাবার্তা না বলেই আমাকে সে সোজা একটা কিস করে দেয়।
তারপর সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। এই জীবনের প্রথমবার কেউ আমাকে কিস করেছে। আমি পুরোপুরি থমকে যাই আর সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কি করলে এটা সে? কিন্তু কেন জানি না তার স্পর্শ আমার খুব ভালো লেগেছে। আমি আমার খাটের উপরে এসে ঘুমিয়ে পড়ি। পরের দিন বাবা মার ঘরে এসে আমাকে বলে, রিয়া মা, তোমার তো এই বছর এইচএসসি কমপ্লিট হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধুর ছেলে রকির সাথে তোমার বিয়ে দেব। তবে তুমি চিন্তা করো না, বিয়ের পর তুমি সেখানে থেকেই পড়াশোনা করতে পারবে। কি বলছো বাবা এগুলো? আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। আর এখন আমার বয়সই বা কত? এই মাত্র 16। তোমার এত তাড়াহুড়া কেন করছো? আমাকে আর কিছুদিন সময় দাও। কিন্তু বাবা আমার কোনো কথাই শুনতে চায় না। বাবা সাফ সাফ বলে দেয়, আমি কিন্তু ইসলামের আইনের বাইরে গিয়ে তোমার বিয়ে দিতে চাচ্ছি না। ইসলাম বলে ছেলে মেয়েকে যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দেন, এতে তাদের ভালো হবে। তবে হ্যাঁ মারিয়া, তুমি যদি সরকারের আইনের কথা বলো তাহলে তুমি এখনও সাবালিকা হওনি, তবে ইসলামিক আইনের চোখে তুমি সাবালিকা হয়ে গেছো। তাই আমি তোমার বিয়ের ব্যবস্থা করেছি। আর আমি যেহেতু মুসলিম তাই আমি ইসলামিক আইনটাকেই সম্মান করব। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছ। কিন্তু বাবা, তুমি আমার দিকটা তাকিয়ে দেখো না। কোনো কিন্তু না, আমি শুনতে চাই না। তুমি তোমার জন্য বিয়ের প্রস্তুত হও। আর পরীক্ষা তো সবেমাত্র আছে, 2 মাস পরে তোমাদের বিয়ের ব্যবস্থা করব আমি। বাবা মার ঘর থেকে চলে যায়। আমি বাবাকে বোঝাতে সক্ষম হই না। মাকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু মাও আমার কথা কোনোভাবেই বুঝতে চায় না। রাতে মন খারাপ করে খাটের উপরে বসেছিলাম। তখন আমি দেখতে পারি আমার ঘরের জানলা দিয়ে বাতাসের সাথে অনেকগুলো গোলাপের পাপড়ি উড়ে গেল, আমার কাছে এসে পৌঁছায়। এত গোলাপের পাপড়ি কোথা থেকে আসছে আমি কিছুই বুঝতে পারছি না। গোলাপের পাপড়ি দিয়ে আমার পুরো ঘরটা ছড়িয়ে যায়। আমার খুব প্রিয় ফুল গোলাপ, আর গোলাপের পাপড়ি অনেক ভালো লাগে আমার। নিমিষে আমার মনটা খারাপটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যায়। তখনই আমার কাঁধে হাত রাখে হায়াত। হায়াত আমার পিছন থেকে বের হয়ে বলে, এগুলো আমি করেছি, আপনার পছন্দ হয়েছে? আমি তখন হায়াতকে বলি, কিছুক্ষণের জন্য আমার মনটা ভালো করে দিয়েছেন আপনি, আমার খুব পছন্দ হয়েছে, গোলাপ আমার খুব প্রিয়। হায়াত তখন আমাকে বলে, কেন আপনার মন খারাপ ছিল বোধহয়? কি হয়েছে, আমাকে কি বলা যায়? আমি তখন হায়াতকে বলি যে অবশ্যই বলা যায়, বলা যাবে না কেন? আপনি তো আমার কাছের একজন, আপনার সাথে সকল কথাই বলা যায়। আমি তখন হায়াতকে সব কিছু বলি, বাবা আমাকে বিয়ে দিতে চায়। এখানে বাবারও যে ভুল আছে তা কিন্তু নাই। বাবা ইসলামিক আইন অনুযায়ী আমাকে বিয়ে দিতে চাচ্ছে। আমার বাবা আমাকে অনেক আদর করে, আমি জানি। আমার বাবা চায় আমি সুখে থাকি। আমার বাবা যদি আর কয়েকদিন আগে আমাকে বিয়ের কথাটা বলতো তাহলে বোধহয় আমার মনটা খারাপ হতো না। কিন্তু এখন আমার মনটা খারাপ হচ্ছে। কারণটা হচ্ছে আপনি। হ্যাঁ হায়াত, আপনার সাথে মেশার পর থেকে আমি বদলে গেছি। মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলা হয়নি। আমার ভালোবাসার কারণেই এখন আমি বিয়েটা করতে পারছি না, আর বাবা মাকেও বলতে পারছি না যে আমি একটা জিনকে ভালোবাসি। এখন আমি কি করব হায়াত? এতক্ষণ আমাকে বলে আপনি তো সর্বপ্রথম শান্ত হন, তারপরে আমার কথাগুলো আপনি খুব মন দিয়ে শুনুন। হায়াত আমাকে বলে, আপনি আপনার বাবার ছেলেকে বিয়ে করবেন এমনটা আপনি আপনার বাবাকে বলে দেন। এরপর আপনার বাবা মা আপনার সাথে যে ছেলেটিকে দেখা করানোর একটা ব্যবস্থা করবে অবশ্যই, আর আপনি হাসি মুখে তার সাথে দেখাও করবেন। হায়াত, আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বলছেন বুঝতে পারছেন? এমনটা করলে তো আমার বিয়ে হয়ে যাবে। সে ছেলেটা আমাকে বিয়ে করে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাবে, আপনার জীবন থেকে নিয়ে যাবে। আপনি কি চান? আপনি কি আমাকে ভালোবাসেন না? আপনি তো বলতেন আপনি আমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছেন, তাহলে এখন কেন এই কথাগুলো বলছেন? আমি না কিছুই বুঝতে পারছি না। রিয়া, আপনাকে আমি কখন বললাম যে আমি আপনাকে এখন আর ভালোবাসি না? আমি এখন আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি আপনাকে এমনটা করতে বলছি কারণ হচ্ছে আপনি যখন সেই ছেলেটার থেকে সাথে দেখা করতে যাবেন তখন আমি আপনার পেছনে থাকব। আমি সেই ছেলেটাকে এত ভয় দেখাবো যে নিজে থেকেই এই বিয়েটা বন্ধ করে দেবে। শুধু সে ছেলেটা না, আপনার বাবা যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক করুক না কেন, আমি সবগুলো বিয়েই ভেঙে দেব। যখন আপনার বাবা কোনো পাত্রকেই পাবে না আপনার বিয়ের জন্য, তখন আমি পাত্র সেজে আপনার বাবার জীবনে আসব। আমি মানুষরূপে আপনার বাবার সাথে দেখা করব, কিন্তু তাকে বুঝতে দেব না যে আমি আপনাকে চিনি, আগে থেকে আপনাকে ভালোবাসি। আপনার বাবা নিজে থেকে আপনার হাত আমার হাতে তুলে দেবে। সত্যি হ্যাঁ, এমনটা হবে। আমি আপনাকে যে কয়টা কথা দিয়েছি সব কয়টা কথাই রেখেছি, এটাও রাখবো ইনশাল্লাহ। তবে আপনাকে একটা কথা দিতে হবে। আমি তখন হায়াতকে বলি, কি কথা দিতে হবে বলুন? হায়াত বলে, দেখুন আমি তো আপনাকে শুধু পরিকল্পনাটা বললাম, বাস্তবায়ন করতে হলে উপরওয়ালার সাহায্য অবশ্যই দরকার। আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর কাছে চাইবেন যেন আমাদের এই ভালোবাসা এক হয়।
সে যদি না চায় তাহলে হাজার পরিকল্পনাতেও কোনো কাজ হবে না, আর সে যদি চায় তাহলে সবকিছু আমাদের পরিকল্পনার মতোই হবে। রিয়া, আমার মনে হয় এখন আপনার মনটা ভালো হয়ে যাচ্ছে। আমাকে এখন ফিরতে হবে, চারিপাশে আজান দেবে। হায়াত কিছু না বলেই তখন চলে যায়। হায়াত চলে যাওয়ার পর আমি নামাজ পড়তে বসি। আল্লাহ পাকের কাছে আমাদের ভালোবাসার সাহায্য চাই। হায়াতের জন্য আমার সম্মান এখন আরও অনেক বেড়ে গেছে। সেদিন হলেও কত ধার্মিক, সে আমাকে কত ভালো ভালো কথা বলে। আমি তো এমনই কাউকে চেয়েছিলাম আমার জীবনসাথী হিসেবে। পরের দিন সকালে আমি বাবাকে গিয়ে বলি, ঠিক আছে বাবা, আমি তোমার পছন্দ করা সেই ছেলেকেই বিয়ে করব। বাবা তো আমার মুখে কথা শুনে খুব খুশি হয়। দেখতে দেখতে আমার পরীক্ষাও চলে আসে। আমি খুব ভালো রেজাল্ট করি। এর ভেতরে প্রতি রাতেই হায়াত আমার কাছে আসে। আস্তে আস্তে আমাদের ভালোবাসা অনেক গভীর হতে শুরু করে। হায়াত এখন এশারের আজানের পরপর এসে আমার একসাথে কিছুক্ষণ ঘুমাই, তারপর একসাথে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, এরপর ফজরের নামাজ আদায় করি। তারপর হায়াত তার জগতে চলে যায়। একদিন বাবা আমার কাছে এসে বলে, তোমার সাথে রকি দেখা করতে চাই, তোমাদের বিয়ের কিছু প্ল্যানিং সে তোমার সাথে করতে চায়। আমি তোমার নাম্বারটা তাকে দিয়ে দিয়েছি, আজ বিকালে তোমরা দেখা করবে। ঠিক আছে বাবা, যেমনটা তুমি চাইবে। বিকালতে রকি আমাকে ফোন করে বলে কোথায় আসতে হবে আমাকে। আমি তার সাথে একটি কফি শপে দেখা করি। ছেলেটা দেখতে খুব ভালো, তবে আমার হায়াতের মতো মার্শাল অতটা সুন্দর না। রকি আমাকে বলে, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, এই কফি শপটা আমি চিনি, বেশ কিছুবার আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করে এসেছিলাম এখানে। ও আচ্ছা, বসুন রিয়া। রকি তখন 2 কাপ কফি অর্ডার করে। কফি খেতে খেতে রকি আমাকে বলে, আমি আপনার ছবি দেখে আপনাকে পছন্দ করে ফেলেছিলাম। আমি চেয়েছিলাম আপনার মতোই কেউ আমার বউ হয়ে আসুক। আরও অনেক অনেক কথা বলতে থাকি রকি আমার সাথে, তবে আমি কোনো কথারই উত্তর দিচ্ছিলাম না, শুধু অপেক্ষা করছিলাম কখন যে হায়াত আসবে। ঠিক তখনই আমার পেছনে আমার কাঁধে একটু ঠান্ডা হাত স্পর্শ করে। আমি বুঝতে পারি হায়াত চলে এসেছে, কিন্তু আমি পেছনে ঘুরে তাকাই না। আমি তখন পেছনে ঘুরে তাকিয়ে দেখি হায়াত দাঁড়িয়ে আছে। হায়াত তখন আমাকে বলে, কি হলো, তুমি ওকে ভয় পেলে নাকি? মার খাবে নাকি হায়াত? এখানে বসো তো। আর রকি দৌড়িয়ে চলে গেল কেন? হায়াত আমাকে বলে, দিনে দুপুরে ভূত দেখলে তো মানুষ পালাবে নাকি? ও, তার মানে তুমি তাকে ভয় দেখিয়েছ? দেখাবই তো। আমার রিয়াকে আমার কাছ থেকে নিয়ে যাবে এত সহজ? কিন্তু হায়াত, এভাবে আর কয়দিন? খুব তাড়াতাড়ি আমি তোমার জীবনে আসব। সর্বপ্রথম তোমার বাবার জীবনে আমাকে আসতে হবে মানুষ রূপে। তুমি চিন্তা করো না রিয়া, আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে অন্য কারোর হতে দেব না। কফি শপ থেকে বেরিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। হায়াত আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে ততক্ষণে। বাড়িতে আসার পর আমি বাবাকে বলি, বাবা, কি ফালতু একটা ছেলের সাথে আমাকে দেখা করতে পাঠালে বলো তো? কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে কফি শপ থেকে দৌড়ে বাইরে চলে গেল। কফির বিলটা পর্যন্ত আমাকে দিতে হয়েছে। এমন আজব ছেলে তুমি কোত্থেকে ধরে আনো আমার বিয়ের জন্য? আমি কি তোমার উপরে অনেক বেশি বোঝা হয়ে গেছি নাকি? বাবা তখন আমতা আমতা করে আমাকে বলে, তুই বাড়িতে আসার আগে রকির বাবা, আমার বন্ধু, আমাকে ফোন করেছিল। সে বলে রকি নাকি তোকে আর বিয়ে করতে পারবে না, কিন্তু কারণটা সে কোনোভাবেই বলতে চাচ্ছে না। আমি তখন বাবাকে বলি, এর মানে কি বাবা? আমি কি দেখতে খুব খারাপ? তুই চিন্তা করিস না রিয়া, তোর জন্য আমি রকির থেকে অনেক গুণ ভালো পাত্র নিয়ে আসবো। এরপর বাবা আরও অনেকগুলো ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই হায়াত বিয়েগুলোকে ভেঙে দেয়। একদিন রাতে আমি হায়াতকে বলি, এভাবে আর কতদিন? একদিন বাবা এগুলো ধরতে পারবে, তখন দেখবে আমার সাথে অন্য কারোর বিয়ে দিয়ে দেবে। তুমি কিছু একটা করো হায়াত। হায়াত বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এখানে বিশ্বাস করা বা না করা কোনো কথা না, এখানে কথা হচ্ছে এখন আমরা কি করব। হায়াত আমাকে বলে, তুমি চিন্তা করো না, আমি যেহেতু কথা দিয়েছি তোমার বাবা নিজে থেকে আমাদেরকে মেনে নেবে, তার মানে সে নিজে থেকেই মেনে নেবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো আর আমার উপরে বিশ্বাস রাখো, আমি সব কিছু সামলিয়ে নেব। চারিপাশে ফজরের আজান দিচ্ছে। হায়াত আর আমি ফজরের নামাজ একসাথে আদায় করি। তারপর হায়াত আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে আমি ঘরে বসে পড়ছিলাম, ঠিক তখনই দরজায় কলিং বেলের শব্দে আমি বুঝতে পারি বাবা এসেছে। আমি আমার ঘর থেকে বের হয়ে দরজাটা খুলে দিই, কিন্তু দরজা খুলতে আমি দেখতে পাই বাবার সাথে হায়াত দাঁড়িয়ে আছে, আর হায়াতের হাত কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। বাবা আমাকে বলে, জলদি করে ঘর থেকে ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আসো তো। আমি হাঁ করে তাকিয়েছিলাম। হায়াত ইশারার মাধ্যমে আমাকে বলে যেন আমি আপাতত চুপ থাকি। বাবা তখন এক ধমক দেয় আমাকে, কি হলো দেখতে পাচ্ছ না ছেলেটির হাত কেটে গেছে? যাও, যে কাজটা দিয়েছি সেটা করো, ঘরের ভিতর ফার্স্ট এইডের বক্সটা নিয়ে আসো। জি বাবা, এখনই নিয়ে আসছি। আমি দৌড়ে দিয়ে আমার ঘরে চলে আসি আর
ফার্স্ট এইডের বক্স নিয়ে আবার বাবার কাছে যাই। মা রান্নাঘরে রান্না করছিল। এত চেঁচামেচি শুনে মা রান্নাঘর থেকে বের হয়ে আমাদের কাছে আসে। মা বাবার কাছে জানতে চাই ছেলেটা কে। বাবা তখন কিছু ব্যান্ডেজ কাপড় হাতে পেঁচিয়ে দিচ্ছিল। বাবা মাকে বলে, আর বলুন, আজকে ব্যাংকে গিয়েছিলাম, সেখান থেকে 5 লক্ষ টাকা উঠিয়েছিলাম রিয়ার বিয়ের জন্য। ব্যাংক থেকে বের হয়ে যখন রিকশায় করে বাড়ির দিকে আসছিলাম, তখন কোথা থেকে একটা ছিনতাইকারী এসে আমার ব্যাগটা নিয়ে দৌড় দেয়। আমি সেই ছিনতাইকারীর পেছন পেছন অনেকক্ষণ দৌড়াই, কিন্তু সে এত গতিতে দৌড় দিয়েছিল কোথায় যেন হারিয়ে গেল। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে, এতগুলো টাকা। ঠিক তখনই এই ছেলেটা কোথা থেকে যেন এসে আমি দেখতে পাই এই ছেলেটির হাতে আমার টাকার ব্যাগটা। সে বলে সে নাকি দূর থেকে দেখেছিল একটা ছিনতাইকারী আমার টাকার ব্যাগ নিয়ে দৌড়ে দিয়েছে। সে আমাকে আমার আগে তাকে ধরেছে আর তাকে মেরে এই ব্যাগটা নিয়ে এসছে। তবে এই ছিনতাইকারীর সাথে হাতাহাতি করার সময় সেই ছিনতাইকারী তাকে চাকু দিয়ে একটা পাড় মেরেছে। দেখছো না কি অবস্থা, হাতের কতগুলো রক্ত ক্ষয় হয়েছে। তখন আমার মা হায়াতের কাছে জানতে চায়, বাবা তোমার নাম কি? জি, আমার নাম হায়াত। আসলে আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমি ছোটবেলায় একটা এতিমখানায় বড় হয়েছি। এখন আপনাদের এলাকায় এসেছি একটা মসজিদের ইমামতির চাকরির জন্য। যদি আল্লাহ পাক সহায় হয় তাহলে হয়ে যাবে চাকরিটা। আসলে আমার থাকার কোনো জায়গা নেই, তো তাই এই কারণে আমি রাস্তার পাশে ঘুমাই। তখন আমি দেখলাম আঙ্কেলের ব্যাগটা একটা ছিনতাইকারী নিয়ে যাচ্ছে, তাই আমিও ছিনতাইকারীর পেছনে দৌড় লাগিয়েছিলাম। বাবা তখন হায়াতকে বলে, তাহলে তোমার থাকার কোনো জায়গা নেই, চিন্তা নেই, তুমি আমার এত বড় উপকার করেছো, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। রিয়া মা, হায়াতে থাকার জন্য দাদার ঘরটা পরিষ্কার করে দাও। মা তখন হায়াতকে বলে, বাবা তুমি আজ থেকে আমাদের সাথেই চলো, এখন একসাথে এই রাতের খাবার দাবারটা শেষ করি। আমি এসবের কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু হা করে সবগুলো কথা শুনছিলাম আর দেখছিলাম। হায়াত সেদিন রাতে আমাদের সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে। এরপর মা তাকে তার রুমটা দেখিয়ে দেয়। সে রুমে চলে যায়। মাঝরাতে হায়াত আমার ঘরে আসে। আমি হায়াতকে দেখে বলি, এসব কি হচ্ছে হায়াত আমার বাবার সাথে? তুমি ছিনতাইকারীটা, আমি তো এসবে কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝে বলবে কি হয়েছিল? হায়াত তখন আমাকে বলে, আমাদের বিয়ের ব্যবস্থা করেছে গো। তুমি কি জানো তোমার বাবা এখন আমাদের বিয়ের বিষয়ে আলোচনা করছে? হায়াত, মজা করো না তো, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আবল তাবল কিছু বলো না। কি করে আমার বাবার সাথে তোমার পরিচয় হলো? হায়াত তখন আমাকে সব কিছু খুলে বলতে শুরু করে। আসলে কি হয়েছিল, তোমাকে বলেছিলাম না আমি মানুষ রূপে তোমার বাবার জীবনে আসবো। গতকাল আমি ছিনতাইকারী হয়েছে তোমার বাবার ব্যাগটা নিয়ে দৌড় দেয় আর অন্ধকারে মিলে যাই। তারপর আবারও নিজের রূপে তোমার বাবাকে এসে ব্যাগটা ফিরিয়ে দিই। আর তুমি তো বিশ্বাস করছো না যে তোমার বাবা মা আমাদের বিয়ের বিষয়ে কথা বলছে। আসো আমার সাথে, তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি। তখন হায়াত আমার হাত ধরে আমার ঘরের বাইরে নিয়ে আসে। তারপর আমরা একসাথে আমার বাবা মায়ের ঘরের বাইরে দরজায় কান পেতে শোনা শুরু করি। আমরা শুনছিলাম বাবা মাকে বলেছে, দেখলে রিয়ার মা, ছেলেটি দেখতে কত সুদর্শন, মাশাআল্লাহ। আমার তো প্রথম দেখায় ছেলেটিকে অনেক ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে রিয়ার মা? আমারও না অনেক ভালো লেগেছে, কি সুন্দর করে কথা বলে ছেলেটি। আর ছেলেটির এই পৃথিবীতে কেউ নেই। যদি আমার রিয়ার সাথে ছেলেটির বিয়ে হতো তাহলে কত ভালো হতো, সে আমাদের কাছেই থাকতে পারত। তখন বাবা মাকে বলে, তুমি একবার আমার মনের কথাটা কেড়ে নিয়ে বললে। আমিও মনে মনে এটাই ভাবছিলাম, আর কয়েকটা দিন যাক, তারপর না হয় হায়াতকে ডেকে আমরা এই বিষয়ে কথা বলবো তার সাথে। সে যদি রাজি থাকে তাহলে তার হাতেই আমাদের রিয়াকে তুলে দেব। বিয়ের পর তার আমাদের সাথে থাকবে। হায়াত আমাকে বলে, শুনতে পেরেছ কে বলেছে? তোমার বাবা মা? হ্যাঁ শুনেছি তো, এখন আসো। আমি হায়াতকে নিয়ে আবার আমার ঘরে চলে আসি। হায়াত আমাকে বলে, দেখলে আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে, তুমি নতুন বউ সাজার প্র্যাকটিস করে রাখো। হয়েছে হয়েছে, এখন তুমি তোমার ঘরে যাও, যে ঘরটা তোমার থাকার ব্যবস্থা করা হয়েছে। এমা, আর কিছুদিন পরেই তো আমাদের বিয়ে। রিয়া, আজ সেটা তোমার সাথে থাকলে হয় না? না হয় না মিস্টার হায়াত, তুমি এখন তোমার ঘরের সোজা যাবে। এত রাগ দেখানোর কি আছে? হায়াত তার ঘরে চলে যায়। পরদিন সকালে আমরা সকলে মিলে একসাথে নাস্তা করি। বিকেলবেলায় হায়াত তার সাথে অনেকগুলো মিষ্টি কিনে নিয়ে আসে আমাদের বাড়িতে। এত মিষ্টি দেখে বাবা মা তার কাছে জানতে চেয়ে এগুলো কিসের মিষ্টি। হায়াত বলে, আসলে আমার চাকরিটা হয়ে গেছে, আপনাদের এলাকার সব থেকে বড় মসজিদের আমি ইমামতির চাকরি পেয়ে গেছি। এই খুশিতে কিছু মিষ্টি কিনে নিয়ে এলাম। তো বলে, এত মিষ্টি? আরে আন্টি, আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি, আপনাদের দেওয়ার পর যতগুলো মিষ্টি থাকবে দেখবেন আমি একাই খেয়ে ফেলবো। বাবা মা খুব খুশি হয়, কারণ হায়াতের চাকরি হয়ে গেছে। এবার তার সাথে আমার বিয়ের বিষয়ে কথা বলার পালা। রাতে হায়াত আবার ঘরে আসে। আমি হায়াতকে বলি, আসলে কি তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ গো।
আমার বউ, আমার চাকরি হয়ে গেছে, কিন্তু তুমি ইমামতি করাবে কি করে? তুমি কি হাফিজ নাকি? হায়াত তখন বলে, আরে ছোট থেকেই অনেক বড় একটা মাদ্রাসায় মানুষ রূপে পড়াশোনা করেছি। আর সত্যি বলতে আমার এই পৃথিবীতে আসলে কোনো বাবা মা নেই, আর আমি অনেক বড় একজন কোরআনের হাফিজ, তোমাকে কখনো বলা হয়নি। তারপর একদিন বাবা মা আমাকে আর হায়াতকে তাদের ঘরে ডাকে। বাবা হায়াতের কাছে গিয়ে বসে আর মা আমার কাছে এসে বসে। বাবা হায়াতকে বলে, কিছু মনে না করলে তোমার সাথে একটা কথা ছিল। যে আঙ্কেল বলেন না, কি কথা? আসলে বাবা, হায়াত আমরা চাচ্ছিলাম তুমি আমার মেয়ে রিয়াকে বিয়ে করো। দেখো হায়াত, আজ তুমি এই কয়েকদিনে আমাদের বাড়ির ছেলে হয়ে উঠেছ। তোমার চলাফেরা, কথাবার্তা সবকিছু আমাদের অনেক ভালো লেগেছে, তাই এটা আমাদের ইচ্ছা, তোমার কাছে কিছু লুকাবো না। এর আগেও আমার মেয়ের রিয়ার অনেকগুলো বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে বিয়েগুলো ভেঙে গিয়েছে। হায়াত তখন আমার বাবাকে বলে, আমি না অনেক দিন যাবৎ আপনাদের একটি কথা বলবো বলবো করে আর বলা হচ্ছে না। সত্যি বলতে আমিও আপনার মেয়ে রিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু আপনাদের বলার সাহস পাচ্ছিলাম না। আপনারা কি মনে করবেন? আর আমার অনেক দিনের স্বপ্ন আমার নিজের একটা পরিবার হবে। আজ থেকে আপনি আমার পরিবার, বাবা, আন্টি, আমার আম্মু। বাবা হায়াতের মধ্যে এই উত্তর শুনে খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ। মা তখন আমাকে বলে, কি রে রিয়া, তুই বিয়েতে রাজি তো? ভেবে নে, এত সুদর্শন পুরুষ আর কিন্তু পাবি না। আমি তখন মাকে বলি, হ্যাঁ মা, আমিও রাজি। বাবা মা আমাদেরকে বলে, এই মাসের ভেতরেই তোমাদেরকে বিয়ে দিয়ে দেব। আর তোমাদের কি কপাল, বিয়ের পর আমাদের ছেলেও আমাদের সাথেই থাকবে, আর আমাদের মেয়েও আমাদের কাছেই থাকবে। তারপর 2 মাস পর বাবা মা আমাদের বিয়ে দিয়ে দেয়। বাসর রাতে হায়াত আমাকে বলে, দেখেছ, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করলাম। তোমায় কথা দিয়েছিলাম আমার সাথেই তোমার বিয়ে হবে, দেখলে তো, তাই কিন্তু হলো। আমি হায়াতকে জড়িয়ে ধরে সারা রাত গল্প করি। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো গল্প আসলে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।